রৌদ্রোজ্জ্বল একটি নতুন দিনের সূচনা। সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভিতরে থাকা মানুষের জন্য আজকের দিনটা সুন্দর নয়। সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পোর্চে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু একটা আলোচনা করছে। এই চার মাথা একসাথে হওয়া মানে গণ্ডগোল একটা পাকবে, তা হোক ছোট খাটো বা বড় সড়ো। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামনে এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়। ছোট মাথাওয়ালারা বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে। ইরহামের এক হাত ইশরাতের কাঁধে। ইশরাত কান্নার দমকে বারবার দুলছে নিজ জায়গা থেকে, যে কোনো সময় পড়ে যাবে, এই জন্যে ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে। বারবার সান্ত্বনা দিচ্ছে তাদের কিচ্ছুটি হবে না বলে। ইশরাত নিজের কাজে তবুও বহাল। সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত 2-3 দিন যাবৎ মেহেরুন্নেসা হসপিটালে আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহেরুন্নেসা প্ল্যান কার্যকর করছেন, তাই অত গুরুত্ব দেয়নি কেউ। যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহেরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একে তো সত্যকে মিথ্যা ভেবেছে তার অপরাধ বোধ, দুয়ে দাদির শরীর গত 2-3 দিন যাবৎ যেমন ছিল তেমন রয়েছে, বিন্দুমাত্র ভালো হয়নি। সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইশরাতে নিষ্প্রিয় ভঙ্গিতে দাঁড়িয়ে। সান্ত্বনাসূচক বুলি আওড়ালো না, উল্টো মুখ শক্ত করে দুহাত বুকে আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল কাটার পর নুসরাত দাঁতের কপাটি চেপে বলে উঠল, তুই কি আমাকে বাড়িতে যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণে কোনো কিছু নিয়ে স্ট্রেস হয়, বিরক্ত হয় বা রাগ করে, তখনই ইশরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকতে দেরি, ইশরাতের গলার স্বর আরেকটু বেশি বাড়তে দেরি হলো না। হু হু শব্দ করে কান্না তুলল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইশরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো। ইসরাত, তোকে পিটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন, আমার হাতে কেমন নিষ্পিস করছে। এমন এক চড় লাগাবো এখন, তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করতে পারল না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙ্গুল তুলে শাসালো, তোর কোনো ফিলিংস না থাকতে পারে, কোনো কষ্টও না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, কিন্তু আমরা নয়। আমরা মানুষ, তোর মতো ভিন গ্রহের প্রাণী না যে আমাদের ফিলিংস থাকবে না। তো নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নিব। নুসরাত ফুঁস করে শ্বাস ফেলল। নিজের রাগ নিজের ভিতর সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমল না, মুখে হা করে বাতাস পুড়ে আবার ফুঁস করে ছেড়ে দিল। ইরহাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইশরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতে ভয় ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে কালে রাখলো। খুবই হালকা হাতে থাপ্পড় মারার অংশে উপর নিচ স্পর্শ করলো। চিনচিনে ব্যথায় গাল অবশ হয়ে গিয়েছে। চোখ নিচের দিকে রেখে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদল পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করার উত্তর করে নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষরাও করতে পারে। অস্ত যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেজহীন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমনভাবে হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আধার নামলো। নিভৃতে হাঁটা নুসরাতের মুখে আরো বেশি আধার নামলো। গেটের সামনে পৌঁছাতে একদল তাড়াহুড়ো করে গেটের ভিতর ঢুকতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের। তেজি নুসরাত আজ আর ঝগড়া করলো না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলায় গিয়ে ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে তোলার কোনো ইচ্ছে প্রকাশ করলো না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে মনে হলো গলার কাছে কিছু আটকে আছে। তার কথা বলার আগেই ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। নুসরাত সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেলল। ঝিমিয়ে যাওয়া শরীর টেনে নিয়ে মেন রোডের দিকে পা বাড়াবে, পিছন থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসলো, মেজো ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতঃপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, পিছন থেকে শব্দ আসলো, আমি তোমাকে বলছি নুসরাত। নুসরাতের কপালে ভাঁজ পড়ল 2 থেকে 3টা। সামনের দিকে তাকিয়ে নিজেকে নিজে জিজ্ঞাসা করে, আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্রমহিলার? তারপর নিজেই বলে, পেছনে ফিরলে এমনি বুঝবি। নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্তে বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায়। আর তখনই চোখের মণিতে ভেসে ওঠে 45 ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলা। ভদ্রমহিলাকে চিনা পরিচিত ঠেকল তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারল, তখন তার ভিতর নড়ে উঠল তীব্র গতিতে। খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতে পায়ের আঙ্গুল শিরশির করে উঠল। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লিপার খোঁচাতে লাগলো। মুখের ভিতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে।
গলা থেকে কথা বের হলো না। বিস্ময়কর ঘটনায় নিজের অত্যাধিক বিস্ময় সামলাবার জন্যে এক পলক চোখ মাটিতে রাখতেই সেখানে ভেসে উঠল অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতেই তাতে দাঁত চেপে কড়মড় করে শব্দ করল। চায় না সে এই দৃশ্য দেখতে, তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপরও নুসরাতের ক্রোধ যখন তখন এসে যায়, আবার ফুস করে কখন কোথাও উড়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেলল। গলায় নেমে আসা চিবুক ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভিতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষে মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকায় সামনের ভদ্রমহিলার দিকে। ঠোঁটে ঠোঁট চাপতে থরথর করে কেঁপে ওঠে ঠোঁট। নুসরাত ভিতরে ভিতরে নিজের ঠোঁটের উপর বিরক্ত। এরকম থরথর করে কেঁপে কি বুঝাতে চায় তার ঠোঁট? যা বোঝাতে চায় বোঝাক। এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি তার কাছে মনে হলো। নুসরাত ঈষৎ হেসে নিষ্প্রভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল নিজের দিকে তুলে জিজ্ঞাসা করল। আপনি আমাকে ডাকছেন আন্টি? ভদ্রমহিলা অবাক হন। নিজের অবাকতা প্রকাশ করলেন না, সংগোপনে নিজের ভিতর লুকিয়ে নিলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করে ভদ্রমহিলার অবাকতা লুকিয়ে ফেলা। নিজ মনে হাসে ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠেছে। দুহাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। ভ্রুযুগল হালকা নাড়িয়ে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতে নিষেধ মানলেন না। অবজ্ঞার চোখে সেদিকে তাকে দুহাতে জাপটে জড়িয়ে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষে প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ে চোখে কোটর থেকে বের হওয়ার পালা। তখন ভদ্রমহিলার মিষ্টি হাসির শব্দ তার কানে গেল। ভদ্রমহিলা বলছে, আমি তোমার বড় মা, চিনতে পেরেছো? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, সামনের দিকে নিষ্প্রাণ দৃষ্টি স্থির রেখে মোলায়েম কণ্ঠে আওড়ায়। জি, চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলে, আমার বাড়িতে যেতে হবে। মুখ দিয়ে আসলো না বড় আম্মু শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞাসা করেন, হ্যাঁ বলো, কি বলছিলে? নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বলিগুলো টেনে টুনে জিহ্বায় নিয়ে আসে। কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে, বড়াম্মু, আমাকে বাড়ি যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম তো, ফ্রেশ হওয়া দরকার আমার। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল, লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নিরর্থক অভিমত পোষণ করা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যাও, বাড়িতে যাও, আমরা একটু পরই আসছি। তাদের কথার মধ্যে গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে। লিপি বেগম এক পলক পিছু ফিরে চেঁচিয়ে বললেন, কি হয়েছে আরশ? আরশ ফোনের দিকে তাকিয়ে থেকে নির্লিপ্ত ভরাট পুরুষালী গলায় বলে, পাপ্পা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নিও। লিপি বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন, তার আগে নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভিতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তুলে ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট মম, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভিতরে। আর কার সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখে তার দিকে তাকিয়ে থাকা। আরশ ঠাট্টার স্বরে জিজ্ঞাসা করে, এভাবে তাকানোর কি আছে? আমাকে নতুন দেখছো, নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছি? আচ্ছা বলো, কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইল পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। কথার শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বলেন, তুই বল, কি হতে পারে? আরশ হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পরে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না কে। লিপি বেগম আরশকে ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলেন, তোর মেজে আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের। নাসির সাহেবকে দেখতে লিপি বেগম কিছু বলতে যাবেন। নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন, কেমন আছেন মেজো ভাই? নাসির সাহেব মাথা নাড়ালেন। ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বললেন, জি ভালো ভাবি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? লিপি বেগম মৃদু হাসলেন। উপর নিচ মাথা নাড়িয়ে বললেন, জি আলহামদুলিল্লাহ। আরশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্যে। আরাশ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠে, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলছে,
লিপি হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভিতরে। পোর্চের সামনে দাঁড়িয়ে নাসির সাহেব আর আরশ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর নাসির সাহেব কথা শুরু করেন, এটা সেটা নিয়ে, পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করেন কেমন চলছে, কী রকম হচ্ছে, ব্লা। ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়ে সে মাথা নিচু করে সরি বলে আলগোছে পাশ কাটিয়ে চলে গেল লোকটার। একবার প্রয়োজন বোধ করলো না লোকটার মুখ দেখার। 2 পা সামনে এগোনোর আগে কানে আসলো রাশভারী গম্ভীর গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পিছনে ফিরে তাকালো না। নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে তার আগে পিঠে পুরুষালী হাতে শক্ত থাবা পড়ল। ইরহাম এক ঝটকায় ধরফড় করে পিছনে তাকায়। আবারও সামনের লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখনই কানে আসলো গম্ভীর স্বরে বলা কথা। এই ইরহাম! লোকটা আবার কিছুটা গর্জে ডেকে উঠল, দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে শব্দ করলো। রাশভারী গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষিকোডরে বিস্ময়ে উপচে পড়ল। অবাক গলায় বলতে গেল ভাই। তার আগেই দাবাং মার্কা চরের বেগে মুখ থেকে বের হওয়া ভা শব্দ ওখানে আটকে গেল। আরশের হাতে থাপ্পড় গালে পড়তে ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ের বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছিল, তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তুলে আবার আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে। গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞাসা করায়, ভাই মারলেন কেন? কি করেছে আমি? কথা শেষ হতে আরেকটা থাপ্পড় পড়ে গেলে। এবারে থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ ফেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম। জিহবার মধ্যে নোনতা স্বাদ হতেই থু করে থুতু ফেললো রাস্তায়। একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনে একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তার ব্যাঘাত ঘটল লোকটার গম্ভীর গলার আওয়াজে। বউ কই আমার? ইরহাম অবাক চোখে দেখে আরশকে, আবার পর মুহূর্তে চোখ নামিয়ে নেয়, মিনমিনি গলায় উত্তর করে। আমি জানি না। আরশ বিরক্তিতে চবর্গীয় শব্দ করে। অত্যাধিক রাগ নিজের ভিতরে চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে, ঝাঁঝালো স্বরে বলে। ওইটা তোর সাথে থাকে না? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ থাকে। আরশ বিরক্ত হয়, তিক্ত বিরক্ত কণ্ঠে আওড়ায়। তাহলে জানিস না কেন? বউ কোথায় আমার? আরশকে আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরশও দৌড় দেয়, তার পিছন পিছন চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে। ইরহাম ভালো ভালো প্রশ্নের উত্তর দে, নাহলে তোর আজ একদিন কি আমার যে কদিন লাগে। এমনিতে তোকে আমি 87+ কল দিয়েছি, পিক করিসনি, আর এখন আমাকে দৌড়নি দেওয়াচ্ছিস। তোদের দুটোকে হাতের কাছে পাই, গাছের সাথে বেঁধে রাখবো। চুপচাপ বল ওইটা কই। ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো কাঁদো গলায় উত্তর দেয়। ভাই আমি জানি না। আরশ পিছন থেকে কর্কশ গলায় জিজ্ঞাসা করে। তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুইজন হসপিটালের পড়ছে দৌড়াচ্ছে। ইরহামের ফোন নুসরাত পিক করলো না, রিং হতে হতে কেটে গেল। ইরহাম ঢোক গিলে আবারও কল করলো। এবার প্রথমবারে নুসরাত কল পিক করলো। হ্যালো বলতেই নিবে, তার আগে ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় শ্বাস ফেলে জিজ্ঞাসা করে। কোথায় তুই? নুসরাত মাথার মধ্যে ক্যাপ পড়তে পড়তে উত্তর দেয়। এই তো 8 ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি। এখন এতটুকু বলতে ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে। যা বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামায়, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে উঠে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরশকে উদ্দেশ্য করে বলে। ভাই নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে যান। আরশ কথা বলে না, ক্রোধে চোয়াল শক্ত হয়ে তাকিয়ে রয়। 2 আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে। ইরহাম সামনে আগায় না, পাছে যদি আবার থাপ্পড় মারি সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে, আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে, আর মেয়ে না পটলে তার টাইম পাস হবে কি করে? না না, ভাবতেই তো গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে। আয় দিকে আয়, মারবো না। ইরহাম ভরসা করতে পারে না, তবুও 1 পা আগায়, আবার 2 পা পিছিয়ে যায়। তখনই রাশভারী গলায় আরো হুমকি দিয়ে বলে। আসবি নাকি হাত চলাবো? বল কোনটা করব? ইরহাম নিজের ভয় পেলে এগিয়ে যায় সামনে, শঙ্কিত গলা নিয়ে জিজ্ঞাসা করে। কি ভাই? কথা শেষ করার আগেই আরেকটা থাপ্পড় খায়। এবারে থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কমজোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আরশ 2 হাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে। তোকে ওর ফটো সেন্ড করতে বলছিলাম, সেন্ড করেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, মোলায়েম কণ্ঠে গালে হাত বুলাতে বুলাতে বলে। জি ভাই। আরশ চোখে সানগ্লাস পড়তে পড়তে নির্বিকার গলায় বলে। যা ভেতরে, আমি আসছি 1/2 hour ভেতরে।
রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মোমো করে উঠছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আস্তে আস্তে ডাক দিল। নাজমিন বেগম প্রতি উত্তর করল না, সচরাচরের মতোই নুসরাতের ডাকে সাড়া না দিয়ে। নুসরাত ভেজা চুলে হাত বুলাতে বুলাতে এসে কিচেনে ঢুকে অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোড়জোড়। নরম গলায় জিজ্ঞাসা করে, এত কিসের আয়োজন? নাজমিন বেগম সিঙ্কে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন, আজ আপারা আসবে, ছোট একা হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলছে একটু সাহায্যের জন্য। নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। তো তুমি কেন কাজ করবে? ওরা আসলে নাজমিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান, 2 হাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনে স্লাইডিং ডোর লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে, একটু আগে তোর বাপ কল করে বলছে সে আসছে আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত কথা বাড়ালো না, হাতের ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে দুলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাইরে বের হতে সূর্যের তাপ এসে গায়ে লাগলো। ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে, তাই বাড়িতে আবারও ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোনায় অগোছালো ভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নিজেকে এক পলক দেখে নিল। ঠিকঠাক লাগছে, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গলা ঝুলানো ওড়না সারা শরীর পেঁচিয়ে পড়ে নিল। অতঃপর হেলে দুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাহির বের হয়ে বেশ কিছু রাস্তা হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়িটা উঠে যাবে। 2 পা সামনে বাড়াতেই কিয়ৎকাল আগে সামনে যাওয়া গাড়িটা পেছনে ফিরে আসলো। একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামলো। নুসরাতের কপালে ভাঁজ পড়ল। ভ্রুযুগল কুঞ্চিত করে গাড়ির ভিতর উকি দিতে গাড়ির কাজ ধীরে ধীরে নিচে নেমে গেল। বের হয়ে আসা সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ, যার আগাগোড়ায় কালো রঙের কাপড়ে ঢাকা। মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখে বিরক্ত লাগলো। এ কি রে বাবা, লোকটা গাড়ির ভিতর কেন মাস্ক পরে বসে আছে? এটাকে দেখেই তো গরম লাগছে। ভিতরে ভিতরে নাক মুখ কুচকে বমি করার মতো করলো। তখনই লোকটা আমেরিকান অ্যাকসেন্ট ইংরেজিতে বলে ওঠে। সৈয়দ নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এ আবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে? আর তাদের বাড়ির খোঁজই বা কেন করছে? নুসরাতকে এক পেশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায়। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান অ্যাকসেন্টে বলে, এই যে আপনি জানেন? নুসরাত দুপাশে মাথা নাড়ায়, সে জানে না। আরশ বিরক্তিতে চসূচক শব্দ করে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, জানেন না? তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মাস্কের ভিতর মুখটা দুঃখী দুঃখী বানিয়ে ফেলে। অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে। নুসরাতের কথা শুনে আরশের চোখের এক পাশ কুঁচকে যায়। তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞাসা করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মৃদু হাসে মোলায়েম কণ্ঠে উত্তর করে, আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতে আবারও আরশ ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে পড়ে যেখানে ছিল সেখানে, চোখ কুচকে একটা শ্বাস ফেলে। তারপর আবার মিথ্যে হাসি গলায় ঝুলিয়ে টেনে টেনে বিনয়ী কণ্ঠে বলে, কোনো প্রয়োজন ভাইয়া? আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভিতর থেকে বসে নুসরাতের মাস্কে আর ক্যাপে ঢাকা পুরো মুখ দেখে নিচ্ছে। চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞাসা করে, বিবাহিত? ছোট্ট শব্দ, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করতে নুসরাতের মিথ্যে হাসি মুখ ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়, তারপর আবার উপর নিচ মাথা হ্যাঁ ভঙ্গিতে দোলায়। মৃদু গলায় বলে, জি ভাইয়া। কেন, কোনো প্রয়োজন? আরও সে কথার উত্তর দেয় না। না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত ও শীতল গলায়, বেবি আছে? নুসরাত কি অনায়াসে একটা মিথ্যা বলে দেয়, যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায়। জোর করে আই স্মাইল দিয়ে বলে ওঠে, জি ভাইয়া, 4টা বাচ্চা আছে, আরো 6টা নেওয়ার প্ল্যান করেছি আমি আর আমার হাজবেন্ড মিলে। কথাটা শেষ করে হি হি করে হেসে ওঠে। আরশ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে ওপর থেকে নিচে চেক আউট করে, মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজাসাপটা পুরুষালী পুরু কণ্ঠে জিজ্ঞাসা করে, নাম কি আপনার? নুসরাত মাস্কের ভিতর থেকে বিশ্রী একটা হাসি দেয়, জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসে আরও একটা মিথ্যা বলে দেয়। জি ভাইয়া, আমার নাম ময়না। আরশ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরও একবার বাজ পাখির মতো শিকারী সেই শীতল দৃষ্টি দিয়ে শু করে গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, আর না নুসরাতকে করার সুযোগ দেয়। 2 দিনের লাগাতার কান্না
ইশরাতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানি পিপাসা পাওয়ায় উঠে দাঁড়াতে কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সারা শরীর থরথর করে কেঁপে উঠল। চোখের সামনে সবকিছু ঘোলাটো হয়ে পা উল্টে পড়তে নিবে শক্ত হাতে কেউ কোমর চেপে ধরল মেয়েটার। ইশরাতের ভয়ার্ত চোখগুলো বড় বড় হয়ে গেল। সেকেন্ডের ভিতরে কোমরে পুরুষালী হাতের বিচরণ পেল 2 সেকেন্ডের জন্য। পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোছে, যাতে কোনো রকম বিড়ম্বনায় বা অপ্রস্তুত মুহূর্তে সম্মুখীন হতে না হয় ইশরাতকে। ইশরাত কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হওয়া চোখের সামনে তাকিয়ে রইল। তখনই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে চুটকি বাজায়। তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা মৃদু গলায় জিজ্ঞাসা করে। আরে ওকে? ইশরাত কেঁপে ওঠে। নিজের বাঁ পাশে হকচকিয়ে তাকাতে চোখগুলো বৃহদাকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে। লোকটা ইশরাতকে স্থির হতে দেখে গ্রীবা নামিয়ে কাছে আসে। ইশরাতের মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করে। আপনি ঠিক আছেন ইশরাত? ইশরাত লোকটার কথা এবার সম্বিত ফিরে হকচকিয়ে গিয়ে বলে। জি। লোকটা পুরুষালী ঠোঁট টিপে একটু হাসে। গম্ভীর মুখের আড়ালে ঢেকে যায়। নিজের শার্টের হাত গুটাতে গুটাতে ইশরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে। হ্যালো, আমি জাইন। জাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে বলে ওঠে। আমাকে কি দেখতেই থাকবেন ইশরাত? কথার উত্তর দিন। ইশরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। ড্যাব ড্যাব করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থেকে আলুথালু গলায় বলে ওঠে। জি, আমি ইসরাত। জাইন ইশরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোরে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট্ট একটা অংশ। জাইন গম্ভীর চোখ ইশরাতের দিকে স্থির রেখে বলে। হ্যাঁ জানি আপনি ইশরাত। নতুন কিছু বলুন। জাইনের কথা কি উত্তর দিবে ইশরাত খুঁজে পায় না। গুলগুলো চোখে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে আবার মাথা ঘুরে ওঠে। চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নিবে তখনই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দে আসছে আর বলছে, আরে ভাই ধরছেন না কেন? বাচ্চা মেয়েটাকে পড়ে যাবে তো। নুসরাতের উচ্চস্বরে চিৎকারে জাইন ভ্যাবাচেকা খেয়ে গেল। ইশরাতকে জাপটে ধরার জন্য বাড়ানো হাত আবারও পিছিয়ে নিল। আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনে দিয়ে দৌড়ে এসে নুসরাত দুহাতে আগলে নিল ইশরাতকে। নুসরাত ইশরাতকে পাশের বেঞ্চে বসিয়ে কোমরে হাত রেখে তেরচা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, তারপর মাছির মতো হাঁ করে হাত উপর থেকে নিচে করে বারবার ঘুরে ঘুরে স্ক্যান করে জাইনকে। নিজের হাঁ করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। মেয়েটা পড়ে যাচ্ছিল, ধরেনি কেন? জাইন পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বুলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয়। কথার উত্তর না দিয়ে জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখ একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়। অতঃপর একজন নার্সকে ডেকে ওঠে। এই যে সিস্টার। নার্স একটু দূরে ছিল দাঁড়িয়ে। নুসরাতের ডাকে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসে। কাছে এসে মৃদু হেসে জিজ্ঞাসা করে। কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? নুসরাত কিছু বলার আগে জাইন বলে উঠল। গ্লুকোজ ইনজেকশন নিয়ে আসুন। নার্স প্রশ্ন না করে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইনজেকশন একটা ট্রে করে নিয়ে আসে। জাইন সেটা হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয়। নার্স অবাক চোখে চাইলে জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। ভরাট পুরুষালী গলায় মৃদু শব্দে বলে। আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইনজেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইশরাতের কাছে এগিয়ে যায়। ইশরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। হাতা গোটাও। ইশরাত বিনা বাক্যে হাত গুটিয়ে নিতে জাইন ধীরে ধীরে ইনজেকশন পুশ করার জন্য অগ্রসর হয় সেদিকে। হাতের চামড়ার কাছাকাছি ইনজেকশন নিতে জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইশরাত দুজনের দিকে একই সময় তাকানোতে চোখাচোখি হয় তাদের। ইশরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরাতেই নুসরাত শক্ত হাতে জাইনের কাঁপতে থাকা হাত থেকে ইনজেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে। আসছে আমার কার্ডিওলজিস্ট, বালের কার্ডিওলজিস্ট, সামান্য একটা ইনজেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে। প্রচুর ডাক্তার। নুসরাতের গালির সাথে মিশিয়ে করা ভৎসনা স্পষ্ট জাইনের কানে গেল। জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখ রেখে ইশরাতের অনুমতি তোয়াক্কা না করে কাউকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ইনজেকশন পুশ করে দিল। তারপর বিড়বিড় করে আওড়ালো। এটাকে ক্যাডা ডাক্তার বানাইছে? আমার এর লগে পরিচয় করা কেউ সামান্য ইনজেকশন দিতে পারে না, এ আবার কার্ডিওলজিস্ট? হাসাইলে রে পাগলা, জীবনে আমি এত বড় যোগ কোনোদিনও শুনি নাই রে। এই যোগ শোনার জন্য আপনাকে দেয়া হচ্ছে একটা জুতোর তৈরি গলার মালা। ইশরাত ও নুসরাতের কথায় সমান তাল মিলালো, মাথা উপর নিচ নাড়িয়ে। আর তাদের মধ্যে জাইন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। চুপচাপ হজম করলো নুসরাতের করা অপমানগুলো। মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা। মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে গোলাকার আলো ছড়ানো চাঁদটার দিকে। কিছুক্ষণের মধ্যে মেঘের আড়ালে ঢেকে গেল গোলাকার চাঁদ। দু একক্ষণ কাটার পরপর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করলো। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। এরকম অনেকক্ষণ কাটলো। বৃষ্টি আসার আগ পর্যন্ত বাতাসের আর বজ্রপাতের তাণ্ডব।
আজ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে শুরু হলো না। শাঁ বাতাসের সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির ছিটে এসে গায়ে লাগলো ইশরাতের। ইশরাত বৃষ্টি একেবারেই পছন্দ না। পছন্দ না হওয়ার কারণ আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে তার 10 মিনিটের ভিতর মাথা ব্যথা শুরু হয়ে হাঁচি আর সর্দি হয়ে যায়। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে বারান্দা থেকে দ্রুত পায়ে রুমে ফিরে আসলো ইশরাত। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে না পারে তাই টেনে লাগিয়ে দিল স্লাইডিং দরজা। নুসরাত বাড়িতে নেই। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে সৌরভীকে নিয়ে। নাসির সাহেব প্রথমে একা ছাড়তে রাজি হচ্ছিল না। কি না কি অঘটন ঘটায় ওখানে গিয়ে। এই মেয়ের উপর তিনি নখ পরিমাণ বিশ্বাস করেন না। হয়েছে তো ওনার মতোই ঘাটতারা। নিজে যা ভালো বুঝে তাই, অন্য সেখানে বুঝিয়ে মরে যাক, ওসব সে শুনবে না। আমি যা বুঝেছি তাই ঠিক, অন্যরা যা বুঝেছে সব ভুল। তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না। কিন্তু নাছোড়বান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়া যাবে মানে যাবে। একবার যখন ঠিক করেছে সে যাবে তার মানে সে যাবে ওখানে। হয়তো নিজে যাবে, নয়তো রু ওখানে যাবে। নাসির সাহেবকে মানতে না দেখে হাত পা ধরে পুরো একটা দিন লটকে বসে রয়েছিল। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের হতে দিবে না, এমনকি ওয়াশরুমেও যেতে দিবে না। শেষ পর্যন্ত নুসরাতের ঘাট তেরামিতে হার মেনে নাসির সাহেব পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্যে। ইশরাত মনে করে যাওয়াই উচিত এই অসুস্থ পরিবেশ থেকে বের হয়ে বাইরে কোথাও। এভাবে হসপিটালে দিনরাত পড়ে থাকলে নুসরাত নিজেও অসুস্থ হয়ে যেত। তাই না চাইতেও ইশরাতের কথায় নাসির সাহেব একা ছেড়েছেন নুসরাতকে। মেহেরুন্নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত দুদিনে আরও বেশি অবনতি হয়েছে। তারপরেও ডাক্তাররা থেমে যাচ্ছে না। তাদের না থামার জন্য মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেবকে খরচ করতে হচ্ছে। ইশরাতের সাথে জাইনের আর দেখা হয়নি হসপিটালে সেদিনের দেখা হওয়ার পর থেকে। হসপিটালে লাস্ট দিন জাইনকে রেখে বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত। লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। সাথে ইরহামও ছিল। ইরহামি তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন করে বড় বাবা আর বড় মায়ের সাথে। ইশরাত সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলেও নুসরাত তা করেনি। মুখ ঘুরিয়ে রেখে দেয়ালের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল। সেটাও আসসালামু আলাইকুম বলেনি, বলেছিল সামালাইকুম। ইশরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিছিমিছি হেসে শুধু জিজ্ঞাসা করেছিলেন, কেমন আছো মা? ইশরাতের মুখ দেখে আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝুলানো মেকি হাসি। সেই হাসি দেখে তার মুখের হাসিটা নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর করেছিল, জি ভালো। এইটুকু কথা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বাবা বড় বাবার বিষয়ে কোনো কথা না তোলায় সে আরও কিছু বলেনি বাবাকে এই বিষয়ে। হাতের রোলেক্স সাবমেরিনার 2 টোনে সাদা পাথরের কাজ করা ঘড়িটা চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণে হয়তোবা বাবা মা সকলেই তাদের লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছেন। সোহেব সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। একজন অফিসে গেছেন আর অন্যজন হসপিটালে দাদির কাছে আছেন। আরশ লাগেজের হ্যান্ডেল ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসলো লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুবই সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো। এমনভাবে আনলো যাতে একটু জোরে টান দিলে লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজ কষ্ট পাবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে নাক কুচকালো। নাক কুচকানো শেষে চোখ উপরে তুলতে আরশ তার দিকে ছোট ছোট চোখ বানিয়ে একযোগে চেয়ে থাকতে দেখে কুচকানো মুখ এক নিমিষে হাসি হাসি করে ফেলল। বাহিরে হাসি হাসি মুখ থাকলেও ভিতর ভিতর বিতৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে সে। ইরহাম মনে করেছিল আরশ একজন জেন্টেলম্যান, কিন্তু এই ব্যাটা যদি দেশে না আসতো সে কখনোই জানতে পারত না এই ব্যাটা এত খাড়ুস। যেদিন দেশে এসেছিল সেদিনই তাকে 5টা চড় মেরে দিয়েছে। কেউই কি দেশে এসে নিজের ছোট ভাইকে এভাবে থাপড়ায়? কেউ না থাপড়ালেও এই ব্যাটা থাপড়ায়। সামান্য কল না ধরায় তাকে 2টো থাপ্পড় মেরেছিল, আর দ্বিতীয়বার একটা মেরেছিল দৌড় দেওয়ার জন্য। এরপরে 2টো খেয়েছিল একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর আরেকটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো পাঠানোর জন্যে। এখানেও কি তার দোষ? ওই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলায়। তার কি দোষ? যদি মুখ না বের করে ছবি তুলে কথাগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনও গালে ব্যথা রয়ে গিয়েছে তার। 2 দিন মুখ নাড়াতে পারেনি 5টা থাপ্পড় খাওয়ার জন্যে, আর সাথে মাংসও খেতে পারেনি। সব মাংস একাই এই 2 ভাই খেয়ে নিয়েছিল। তার মাকেও দেখেছিল কিরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল, যেন নিজের ছেলের বিয়ে দিবে পোলাদের সাথে। ইরহামের মুরগির লেগ পিসের কথা মনে হতে মুখ গোমরা হয়ে গেল। ঝর্ণা বেগম কিভাবে সব মাংসের টুকরো তার 2 চাচাতো ভাইকে ঢেলে দিলেন প্লেটে, আর তাকে 1 পিসও দেননি। শুধু 4টা মুরগির হাড় আর একটা মাত্র বুকের অংশ দিয়েছিলেন। কত আশা নিয়ে সে বসেছিল মাংস খাবে বলে। হায় তার কপাল! তার কপালে জুটেছে মুরগির মাত্র 4টে হাড় আর 1 টুকরো বুকের অংশ, তাও তার তর্জনী আঙ্গুলের মতো ছোট। খাবার না খেতে পেয়ে রোগা হয়ে যাওয়ার জন্য তার 2টো গার্লফ্রেন্ডও ভেগে গিয়েছে। হায় কপাল! জীবনটা বেদনার হয়ে গেল।
নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতেই দেখলো হেলাল সাহেবের লাগেজে চেন খোলা হচ্ছে। ইরহাম ভেবে নিল কি বের হবে এখান থেকে। তার চোখে ভাসল নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো দেখতে 7-8টা আইফোন আর সাথে 10-12টা চকলেট বক্স। ইরহাম আরও ভাবল বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, মানি ব্যাগ, ল্যাপটপ, জুতো, কাপড় ইত্যাদি ইত্যাদি। যখন চিন্তা শেষ হলো তখন হাসি হাসি মুখ নিয়ে চোখ নিচের দিকে নামায়, আর তখনই তার হাসি হাসি মুখ নিমিশে আধারে ঢেকে গেল। লাগেজের ভিতর তার চিন্তা ভাবনা করা কোনো জিনিসই নেই, শুধু ওষুধ আর ওষুধ। গিফট দেখার জন্য আনচান করা মনটা ফুস করে নিভে গেল। মুখটা প্যাঁচার মতো করে চারিদিকে চোখ ঘোরালো। না, কেউ নেই তার দিকে তাকিয়ে, কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখী মুখটা। এই জীবনটাই বৃথা। এইসবকে নিয়ে আসে বিদেশ থেকে? নিজের মনে প্রশ্ন মুখে ফুটে আসলো। মৃদু কণ্ঠে ইরহাম জানতে চাইল। এইসবই নিয়ে এসেছেন, আর কিছু আনেননি? ইরহামের গোমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে হেসে জিজ্ঞাসা করলেন, আর কি নিয়ে আসবো? এইগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে নিয়ে আসি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নের ভিতরে কান্নায় ফেটে পড়া ইরহাম হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে আবার হাসি। এরা কারা, কোথা থেকে এসেছে? ওষুধ আবার কার পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন ওষুধ? পেটের ভিতরে খিল মেরে কথাগুলো আটকে রাখলো। আজ তার ভাই নুসরাতটাকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো এসব কে নিয়ে আসে? ফ্রান্স থেকে ফিরে আসা গরিব শ্লোক। দুঃখী মুখ বানিয়ে কথাগুলো বহু কষ্টে চেপে গিয়ে বলে ওঠে, জি, অনেক পছন্দ হয়েছে, কিন্তু এসব কে নিয়ে আসে বিদেশ থেকে টেনে? গলার নিচে আটকে থাকা কথাটা মুখ ফসকে বের হয়ে গেল। কথাটা বের হতে দেরি হলো। সৈয়দ বাড়ির 2 কর্ত্রীর রাঙানো চোখ তার দিকে পড়তে দেরি হলো না। মা আর চাচির ধমকি দেওয়া চোখে তাকানো দেখে কথা পাল্টে নিল ইরহাম। হে হে করে হেসে বলে উঠল, স্লিপ অফ ঠ্যাং হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভিতর এই কথা ছিল, তাই মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়া ইরহাম জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপরই আবার নিজের সত্যতা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে আর অন্যজন নিজের পায়ে জুতো হাতে দাঁড়িয়ে আছেন। তাই নিজেকে শুধরে নিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাইনি এভাবে। ইরহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বক্সগুলো বের করে রাখতে শুরু করলেন। আর ইরহাম চোখ মুখ কুচকে বসে রয়। তারপরও মনের ভিতর একটু আধটু আশার প্রদীপ জ্বলে যে আরশ ভাইয়ের, জাইন ভাইয়ের লাগেজ থেকে কিছু বের হবে। সেই আশা নিয়ে হাঁ করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানান রকম জিনিসপত্র। এবার জাহিন লাগেজের চেন খুলে উপরে শাটার সরাতে ইরহামের চোখ বের হয়ে আসে অক্ষিকোটরের ভিতর থেকে। চোখ গোল গোল করে একবার জাইন আরেকবার মা চাচিদের মুখ দেখে। এবার রুহিনী বেগম আর ঝর্ণা বেগম সমান অবাক হয়েছেন। আহান আর সুফি খাতুন গিয়েছেন নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রুহিনী বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। একবার ঝর্ণা বেগমের দিকে, একবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন। জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারি বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট, স্টেথোস্কোপ, ল্যাক্রি ফ্লুইড, রাইনো, ক্লেমিন। পুরা লাগেজ এসব হাবিজাবি জিনিসে ভর্তি। ইরহামের লোভী হয়ে আসা চোখগুলো এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল। ঠোঁট চেপে ধরে নিজের কান্নাটকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে জাইন জিজ্ঞাসা করলো, এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি ভুল কিছু নিয়ে এসেছি? আসলে আপনাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমার কাছে মনে হলো এসব নিয়ে আসলে আপনাদের লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এইগুলো ছাড়া ভালো আর কোনো জিনিস আমার চোখে লাগেনি, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি সেজো আম্মু আর ছোট আম্মু? রোহিণী বেগম ঠোঁট টিপে হাসি আটকালেন। যেখানে সেখানে হেসে দেওয়ার ব্যায়ামও আছে তার। কোনো রকম ঠোঁট চেপে ধরে হাসি আটকিয়ে আওড়ান, হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। ইরহাম তাদের কথার মধ্যে ফোরন কেটে জিজ্ঞাসা করলো, ভাই, আরেকটা লাগেজ নিয়ে আসছিলে না তুমি, ওইটা কি? জাইন শান্ত চোখ ঘোরায় ইরহামের দিকে। কাম অ্যান্ড কম্পোজড গলায় বলে ওঠে, এসব আমার বাসায় পরার জিনিস। ইরহাম আরেকটা কথা বলতে নিবে, এর মধ্যে আরশ তার লাগেজ খুললো। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রোলেক্স সাবমেরিনের টুটনে সাদা পাথরের কাজ করা। ইরহাম হাঁ করে তাকিয়ে রইল। সে একবার দেখেছিল ঘড়িগুলোর প্রাইস প্রায় 2 লক্ষ টাকা। ইরহাম হাঁ করে তাকিয়ে থাকা আরশ দেখলো না। সে হাসকি গলায় রাশভারী কণ্ঠে বলল, শপে যাওয়ার পর এগুলো ছাড়া আমার চোখে কিছুই লাগেনি, তাই নিজের জন্য কিনে এনেছি এসব। ইরহামের ঘড়ি পাওয়ার আশায় উৎফুল্ল হওয়া মন ফুস করে নিভে গেল। ঠান্ডা থাকা মেজাজ খিচে গেল 1 মিনিটে। দাঁতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডদের কাছে গপ্প মেরেছিল, আমার কাজিনরা এই আনবে সেই আনবে, আর এরা কি নিয়ে আসছে? একজন ওষুধের ঠেলা নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে ডাক্তারি জিনিসের ঠেলা। যে একজন বেঁচে ছিল সেই বেটা নিয়ে আসছে ঘড়ি, তা আবার নিজের জন্যে। সব হা
ইরহাম ফুস করে শ্বাস ফেলল। লিপি বেগম কর্কশ কণ্ঠে হেলাল সাহেবকে জিজ্ঞাসা করলেন। আপনাকে এসব কে আনতে বলেছে? হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম। তোমার ছেলেই তো আমায় এসব আনার জন্য সাজেশন দিল। বলল এগুলো নিয়ে আসলে রুহিণী, ইহরাম, ফুপি, আহান আর ঝর্ণার মুখ হা হয়ে রইবে। ইরহাম তেরা চোখে তাকে মিনমিন করে আওড়ালো। এইগুলো দেখেই তো মুখ হাই রয়ে গিয়েছে। এখন তো আর আছেই না। লিপি বেগম এবার লাগেজ খুললেন। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র, কফি পাউডার, ফ্রাই প্যান, ছোট বড় চামচ, মশলা রাখার কৌটা, খুন্তি, ফ্রোজেন ফিশ, নিউটেলা, চকলেট সিরাপ, বোরখা, হিজাব, অর্নামেন্ট ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে রুহিণী বেগম আর ঝর্ণা বেগমের চোখ চকচকে হয়ে উঠল। মা চাচির চকচকে চোখ দেখে ইরহাম আবার হতাশ হলো। এই পরিবারের উপর সে পুরাই হতাশ। হেলাল সাহেব হঠাৎ বলে উঠলেন, আরে ইহরাম, তোর জন্য আমি জুতার চশমা নিয়ে এসেছিলাম, ওইগুলো দিতেই ভুলে গেছি। হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পড়া ইরহামের মন এবার কিছুটা সতেজ হলো। চকচক করতে থাকা চোখে হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেব হাতে একজোড়া নাইকের জুতো আর একটা বাচ্চাদের কালো চশমা নিয়ে আসলেন। ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নাইকের জুতোটার দিকে তাকিয়ে রয়। জুতো জোড়া হেলাল সাহেব সেন্টার টেবিলে রাখতে চারিদিকে লাল নীল সবুজ আলো জ্বলে ওঠে। সেকেন্ডের ভিতর ইরহামের হাসি হাসি মুখ কালো হয়ে গেল। অসহ্যকর কণ্ঠে বলে উঠল, বড় আব্বু বাচ্চাদের লাল নীল কালার বিশিষ্ট জুতো আমার জন্য নিয়ে আসছেন কেন? আমি কি বাচ্চা? হেলাল সাহেব ঈষৎ হাসলেন। হাসিটা সুচারুভাবে গিয়ে গায়ে লাগলো ইরহামের। হেসে নিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন, তুই তো আমার কাছে সেই বাচ্চা ইহরাম, যে আমার কোলে উঠে পেস্টাব করে দিতি। ইরহামের রাগ মেজাজ চড়ে গেল। রাগে তেতিয়ে ওঠা মস্তিষ্ক ঠোঁটে ঠোঁট চেপে ঢাকার চেষ্টা করলো। সেই সময় হেলাল সাহেব আবারও বললেন। এর মধ্যে আগমন ঘটল সৈয়দ বাড়িতে শহীদ সাহেবের। হেলাল সাহেব শহীদ সাহেবকে দেখতে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই তুই এখন বাড়িতে? তাহলে আমার কাছে কে? শোয়েব সাহেব সোফায় বসতে বসতে বললেন। মেজো ভাই আর ফুফি গিয়েছে ওখানে। হেলাল সাহেব আর কিছু জিজ্ঞাসা করলেন না। চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন ইরহামের দিকে। কোমল কণ্ঠে বললেন, পরে দেখা। কিরকম লাগে তোকে? ইরহাম নাক ফোলায় কপালে ভাঁজ ফেলে বলে, বড় আব্বু, আমি বাচ্চা নই যে এসব। কথা শেষ হওয়ার আগে গালে হালকা হাতের থাপ্পড় পড়ল। ইরহাম বিরস মুখে তাকায় বাবার দিকে। রাগে ফোঁস করে উঠে বলে, আব্বু মারলেন কেন? শোয়েব সাহেব ধমকে উঠে বলেন, বড় ভাই যা বলেছেন তা করো চুপচাপ। বাপের থাপ্পড় সাথে ফ্রিয়ের ধমক খেয়ে ইরহামের মুখ চুপসে গেল। অস্তমিত রবির ন্যায় রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জ্বলা জুতো জোড়া পড়ল। তারপর বাচ্চাদের কালো চশমাটা শোয়েব সাহেব ইরহামকে পরিয়ে দিয়ে সামনের দিকে দু আঙ্গুল এনে দাঁড় করালেন। হেলাল সাহেব আবেগে আপ্লুত হয়ে যাওয়া স্বরে বললেন, কতটা সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক। রোহিণী, একটা নজর টিকা পরিয়ে দাও ইহরামকে। রোহিণী জি ভাই বলে চলে গেলেন রুমের দিকে। জাইন অনেকক্ষণ হলো রুমে চলে গিয়েছে। আরস বসে বসে হেলাল সাহেব আর ইরহামের নাটক দেখছিল। এতক্ষণ কোনো মতে হাসি আটকাতে পারলো, এবার আর পারল না। ঠোঁটে ঠোঁট চেপে ধরে এক হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করলো। তখনই রোহিণী হাতে একটা কাজল নিয়ে আসলেন আর সেটা ইরহামের কপালে গোল করে একপাশে সুন্দর করে লাগিয়ে দিলেন। শোয়েব ইরহামের তর্জনী আর মধ্যমা আঙ্গুল সামনে এনে ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড় করালেন। ইরহাম বিড়বিড় করে বলল, একটা ফিডার এনে গলায় ঝুলিয়ে দাও, তাহলে সবকিছু পূর্ণ হয়ে যাবে। হেলাল সাহেব ফোন বের করে বললেন, চিজ ইহরাম, চিজ। ইরহাম দাঁত বের করে হাসতেই হেলাল সাহেব ঠাস করে ফটো তুলে ফেললেন। মমো ও রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঢাকা শহর হওয়ায় চারিদিক থেকে গাড়ি চলাচল ও সাথে হর্নের আওয়াজ আসছে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তো বা ঢাকা, আর শান্ত নগরী হয়তো বা সিলেট। তার মমোর অনেক সময় বিরক্ত লাগে ঢাকা শহরটাকে। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো তাহলে তো সেও বাড়িতে বসে নুসরাতের মতো থাকতো। মেয়েটার কি জীবন! এইচএসসি দেওয়ার পর বলল আর পড়বে না, আর পড়লই না। মেজমামা নুসরাতের কথা তোয়াক্কা না করে জোর করে নিয়ে ভর্তি করিয়েছিলেন সাস্টে। অনার্স ফার্স্ট ইয়ারে 2 ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্ট প্রফেসররা ঠেলা ভরে ভরে দিল, এরপর আর সাস্টের আশেপাশে ভিড়লই না সে। কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মমো। তখন এই যানজটে পরিবেশ ভেদ করে মমোর মোবাইল ফোন আসলো। মমো ফোনটা পকেট থেকে বের করে কল ধরতে ইশরাতের ধমক ভেসে আসলো। মমো মনে করলো ভুলে আজ নুসরাতের ভূত ইশরাতের উপর ভর করে ফেলেছে, তাই ভরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেললো। ওপাশ থেকে ইশরাত আবারও জিজ্ঞাসা করলো, কি রে, কথা বলছিস না কেন? মমো নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপু? এভাবে আজ ধমকাচ্ছ কেন?
নুসরাতের ভূত কি তোমার উপর ভর করেছে? ইশরাত সে কথার প্রত্যুত্তর করলো না, নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, কবে আসছিস বাড়িতে? আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেললো। আসবি কবে তুই? মম চারিদিকে থেকে আসা গাড়ির শব্দে একটা কথা পরিষ্কার শুনল না, তাই তাড়াহুড়ো কণ্ঠে ইশরাতকে বলল, আপু, আমি তোমাকে হোস্টেলে গিয়ে কল ব্যাক করি। এখন একটু বাইরে এসেছি। তুমি জিজ্ঞাসা করতে আমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পরে কথা বলছি। কথাটা শেষ করে ইশরাতকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল মম। সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। গত আধা ঘন্টা যাবৎ আরশকে সামনে বসিয়ে রেখে হেলাল সাহেব চুপ করে বসে আছেন। আরশও চুপচাপ হেলাল সাহেবের সামনে বসে মোবাইলে কিছু একটা ঘাটাঘাটি করছে। দুজন আরও কিছুক্ষণ চুপচাপ বসে সময় অতিবাহিত করলেন। হেলাল সাহেব এবার নিজের গোড়ামির শেকল ভেঙে গলা খাকারি দিলেন। গলা খাকারি দেওয়ার শব্দে আরশ নিজের বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ক বাস্তবতা থেকে সেটা আবার বাস্তবতায় ফিরিয়ে আনলো। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে নড়ে চড়ে বসলো, দুহাত কোলে এনে রাখলো, গম্ভীর দৃষ্টি স্থির রাখলো হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব আরশের সরাসরি চোখে তাকানোতে একটু ভড়কে গেলেন। এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। হেলাল সাহেব আর চোখে দেখলেন আরশকে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা শক্ত করে রেখে দিয়েছে, পরনে কালো রঙের ওভারসাইজ টি শার্ট আর পায়ের টাকনোর উপর ফোল্ড করে রাখা কার্গো প্যান্ট, মাথায় সাদা রঙের একটা টুপি। মসজিদে যাওয়ার জন্য রেডি হয়েছে হয়তোবা। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তাগুলো পাশে ফেলে দিয়ে নরম কণ্ঠে বললেন, তোমাকে 1 সপ্তাহের জন্য আউট অফ সিলেট যেতে হবে। আরো শক্ত করে রাখা মুখটা আরেকটু শক্ত হয়ে গেল। দাঁতের কপাটি চেপে ধরে ধারালো কণ্ঠে পরপর প্রশ্ন ছুড়ে দিল বাবার উদ্দেশ্যে। কেন? আরশকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব। একযোগে চেয়ে থেকে নিষ্প্রভ কণ্ঠে বলেন, আমি কেন? ট্রেনের উত্তর দিকে পারবো না। তুমি যাচ্ছ মানে যাচ্ছ, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। আরশ নিষ্প্রাণ চোখে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। শ্যামবর্ণের ধারালো ক্লিন শেপ চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলকে নিল। অব্যক্ত অভিন্নতায় কাঠখোট্টা গলায় গম্ভীর কণ্ঠে জানতে চায়, আরে এটাই তো বলবেন কোথায় যাব? কখন থেকে বলেই যাচ্ছেন যাও যাও, কোথায় যাব সেটাই তো বলছেন না। আরশের নিরেট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়ালেন, আনন্দিত কণ্ঠে আওড়ালেন, ব্রাহ্মণবাড়িয়া। আরশের ভ্রু যুগল কুচকে গেল। এক পেশে ভ্রু কুচকে কপালের মাঝে হালকা ভাঁজ ফেলে ভরাট স্বরে জানতে চাইল। ব্রাহ্মণবাড়িয়া কেন? হেলাল সাহেব মর্মাহত হলেন। এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি? পিটপিট করে আরশের দিকে তাকিয়ে আওড়ান, তুমি ভুলে গিয়েছো কি তোমার হবু বউ আজ দেশে আসছে? আগামীকাল তুমি ওদের ওখানে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওখানে যাচ্ছ। 1 সপ্তাহ ওখানে থেকে মাহাদি আর আনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে। বুঝেছো আমার কথা, নাকি আবার বুঝাবো? আরশ হ্যাঁ না কোনো উত্তর করলো না। অনুমতি তোয়াক্কা না করে উঠে দাঁড়ালো বসা থেকে। বড় বড় পা ফেলে বেরিয়ে গেল রুমের বাহিরে। মুখ দেখে বোঝা গেল না ভিতরে কি চলছে বা কি ভাবছে। উপর থেকে দেখে একটু ঠাউর করা গেল উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী লম্বাটে মুখটা আরো বেশি গম্ভীর হয়ে পড়েছে। বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো, আলগোছে গালের পাশ দিয়ে ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো, যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আরো বেশি আকর্ষণীয় করে তুলল। নীল অম্বরে কৃষ্ণ মেঘ জমেছে। পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমট আবহাওয়ায় ডুবে পৃথিবীকে কালো অন্ধকারে ঢেকে ফেলছে। সনসন বাতাসে জোরে গাছপালা এদিক সেদিক হেলছে দুলছে। পার্কের মাটিতে পতিত কাগজ, পলিথিন, ধুলো বাতাসের বেগে ঘূর্ণিপাক্ষে নিজ জায়গার পরিবর্তন করছে। উড়ো সেই ধুলো এসে নাকে লাগতে কবজিতে হাত ডেকে হাহা হাচ্ছি হাচ্ছি বলে উঠে বিষার্থ মেয়েটি। কবজি থেকে মুখ তুলে তাকাতে আবারও নাসারন্ধ্রের ভিতর দিয়ে বালি সূক্ষ্ম করা ঢুকতে আবারও হাঁচি দিয়ে উঠল মেয়েটি। দূরে দাঁড়িয়ে তার সূক্ষ্ম চোখে লক্ষ্য করলেন হেলাল সাহেব। ইশরাত হাঁচি দিতে দিতে হেলাল সাহেবকে ক্রস করে যেতে নিবে, পেছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও। রুড়ো পুরুষালী শক্ত কণ্ঠ শুনে ইশরাতের বাড়ানো পা থেমে গেল। কপালের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল আলগোছে কানের পিছনে গুজে এক পেশে ভ্রু তুলে ফিরে তাকালো পিছনে। ভ্রু একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞাসা করল, আমি? হেলাল সাহেব কথা বললেন না। ইশরাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পিছনে ফিরে ডেকে উঠলেন ইরহামকে। দুবার নাম ধরে ডাক দিতে সৈয়দ বাড়ির ফটকের ভিতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে আসলো ইরহাম। মুখে জি জি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেল। তারপর হেলাল সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি দিতে তিনি উদ্বেগহীন কণ্ঠে আদেশ দিলেন, রিনোক্লিন নিয়ে আয়। ইরহাম কোনো প্রশ্ন ছাড়াই যেরকম হন্তদন্ত পায়ে এসেছিল সেরকম হন্তদন্ত পায়ে ফিরে গেল সৈয়দ বাড়ির ভিতর। কিছুক্ষণের মধ্যে হাতে করে নিয়ে আসলো স্প্রেনার। ইশরাত তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব ও ইরহামের কাণ্ড কারখানা।
ইরহাম হাতের স্প্রেনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে আবারও ফিরে গেল। হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বে অনীহার সহিত ইরহামে যাওয়ার পথে তাকে উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখে ইশরাতের দিকে রাইনো ও ক্লেনিলের ছোট্ট স্প্রেনারটা এগিয়ে দিয়ে কঠোর গলায় বললেন, এই নাও। ইশরাত হাতে নিল না। ঠোঁট টিপে নিজের মনের কথা গুছিয়ে নিয়ে দুহাত আড়াআড়ি বুকে বেঁধে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, জি, কাকে বলছেন? হেলাল সাহেব কপাল কুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন। বাড়ানো রাইনো ক্লেনিল ইশরাত তখনও হাতে নিল না। সে বুকে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায়। হেলাল সাহেব নিজের জায়গায় অটল থেকে বলে উঠলেন, নে তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন যখন, তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? আমার দিকে ফিরে তাকিয়ে দেন। ইশরাতের নির্বিকার চিত্তে বলা কথা হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইশরাতের চোখের দিকে। তখনই দুজনের চোখাচোখি হলো। তা নিমিষে ভেঙে দিয়ে ইশরাত নিজের মেলি ডাগর ডাগর চোখগুলো নামিয়ে নিল নিচের দিকে। ভেসে উঠল ঘন কালো পাপড়ি। হেলাল সাহেব ইশরাতের হাতে জোর করে রাইনো ক্লেনিল পুড়ে দিয়ে বললেন, নাকে দে, তাহলে সর্দি হাসি কমে যাবে। ইশরাত মুখ খুলে পুশ করলো। কোনো প্রকার কিছু বের হলো না। শক্ত হাতে চাপ প্রয়োগ করতে স্প্রেনার ভিতর থেকে ফুসফুস করে কিছু ঔষধ তরল বের হয়ে আসলো। ইশরাত চারিদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগলো। তখনই হেলাল সাহেব ধমকে উঠলেন, এটা এভাবে নষ্ট করছিস কেন? জানিস এটার দাম কত? ইশরাত প্রশ্নাত্মক চোখ তুলে তাকালো হেলাল সাহেবের দিকে। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইলো, কত টাকা? হেলাল সাহেব চোখ মুখ বড় বড় করে বললেন, বাংলার 500 টাকা। ইশরাত হা করে হেসে উঠল। মাছি তাড়ানোর ভঙ্গিতে হেলাল সাহেবের কথা উড়িয়ে দিয়ে চারিদিকে ভালো করে স্প্রে করে বলল, মাত্র 500 টাকা? ইশরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা উড়িয়ে দেওয়া দেখে হেলাল সাহেব চেতলেন ইশরাতের উপর। এক মুহূর্ত বিলম্ব না করে বললেন, তোর কাছে আছে এত টাকা যে বলছিস এই মাত্র 500 টাকা? কোনোদিন আয় করেছিস 500 টাকা? ইশরাত হেলাল সাহেবকে রাগ করতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে ঈষৎ হাসলো। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয় আমি কিছু করি না? এসব 500 টাকা আমার হাতের ময়লা। কারণ কারণ হাঁচি। কথা শেষ হওয়ার আগে আবারও হাঁচি দিয়ে উঠল ইশরাত। হেলাল সাহেব ইশরাতকে হাঁচি দিতে দেখে শক্ত কণ্ঠে বললেন, যা যা বাসায় যা, পরে বলিস তোর টাকার কথা। এখন গিয়ে নিজের নাক আগে ঠিক করে আয়। হেলাল সাহেব কথাটা শেষ করতে ইশরাত মনে মনে হেলাল সাহেবকে ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। বিড়বিড় করে আওড়ালো, আমার বই গেছে আপনার সাথে কথা বলতে। আসরের নামাজ পড়ে নুসরাত আর সৌরভী হাওর বিলাস রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিল। সৌরভী যথারীতি কুর্তি পরছে, যার কাজ কিছুটা কালোর মধ্যে ছোট ছোট সাদা সুতোর এমব্রয়ডারি করা, সাথে সাদা কার্গো প্যান্ট ও গলায় সাদা ওড়না, পায়ে ছোট ফিতের জুতো। নুসরাত মাথায় জর্জেটের ওড়না, হাঁটু সমান হ্যালো কিটি টি শার্ট আর সাথে ব্যাগি প্যান্ট, পায়ে স্লিপার, তাও জুতো নিজের পায়ের থেকে 2 ইঞ্চি লম্বা। সৌরভী রুম লক করে বের হতে হতে জিজ্ঞাসা করলো, কোথায় যাবি? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, যেখানে নিয়ে যাবি সেখানে। হরিপুর রাজবাড়ি যাবি? প্রশ্ন জিজ্ঞাসা করে সৌরভী উত্তর জানার আশায় চেয়ে রইল নুসরাতের উদ্দেশ্যে। নুসরাত আগের মতো মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে নিয়ে যাবি সেখানে। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল সৌরভী। নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পিছনে। হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসোর্ট থেকে বের হলেও রাস্তায় গাড়ি না পাওয়ায় দুজন হাঁটছিল রাস্তার এদিক সেদিক। কাছে তিতাস নদী হওয়ায় বাতাসের প্রকোপ একটু বেশি এখানে। সৌরভী আর নুসরাত আরও একটু সামনের দিকে হাঁটতে একটা ছোট টিলা তাদের চোখের সামনে ভাসলো, যেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসোর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছিল। নুসরাত আর সৌরভী দুজন হেঁটে হেঁটে উপরে উঠল টিলার উপর উঠে দুজন দুজনার থেকে আলাদা হয়ে আশেপাশে হেঁটে প্রাকৃতিক এই পরিবেশ বেশ উপভোগ করছিল। নুসরাত মোবাইল দেখে দেখে হাঁটছিল, সাথে বিড়বিড় করে গান গাচ্ছিল। He's a bad boy with a tainted heart. And even I know this ain't smart. But Mama, I'm in love with a criminal. And this type of love is a reasonably physical. পরের অংশ গাওয়ার আগে নুসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ। আকারে শব্দ করে জুতার সাথে জুতা লেগে প্যান্টের সাথে প্যান্ট আটকে পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে বিড়বিড় করে আওড়ালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি। বিয়ের লাড্ডু খাওয়ার আগে মরে গেলাম রে বাপ। আমারে কেউ বাঁচা। আগে বিয়ের লাড্ডু খেয়ে নি, তারপর না হয় আরও 200-400 বছর বেঁচে মরে যাব। আমি এখন আমার নাতি নাতনিদের মুখ দেখিনি। প্লিজ
বাঁচা কেউ আমারে, আমি বিয়ে লাড্ডু খেতে চাই। এই জীবনে মনে হয় বিয়ে লাড্ডু খেতে পারলাম না আমি। জীবনে করা সব পাপ মনে পড়ে গেল এক নিমিষে। আ- আমি বিয়ে লাড্ডু খেতে চাই। নুসরাত আলতু ফালতু বলে চিৎকার করতে লাগলো। তখন চোখ বন্ধ করে রেখেছিল খিচে। ভয়ে চোখ খোলার কথা মাথা থেকে বের হয়ে গেছিল মেয়েটার নিমেষে। আরস অদ্ভুত চোখে শ্যামবর্ণের মেয়েলি মুখটার দিকে তাকিয়ে রইল। গধূলি বেলার ম্লান সূর্যের মিষ্টি লাল রশ্মি এসে টিলায় ঝুলে থাকা মেয়েটার মুখের উপরে এসে পড়ল, যা শ্যামবর্ণের মুখে পড়ার সাথে সাথে মুখটা চিকচিক করে উঠল। আরও সূক্ষ্ম চোখে চেয়ে দেখল মেয়েটার সেকেন্ড সেকেন্ড বদলে যাওয়া বিচিত্র মুখের ভাবভঙ্গি। একবার চোখ খিচে নিচ্ছে, তো একবার ভ্রু উপরে তুলছে, তো একবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরছে। আরসের মুখে চিরাচরিত সেই গাম্ভীর্য। মেয়েটা মুখের দিকে সূক্ষ্ম চোখে অনেকক্ষণ বোলালো। বিরক্ত হলো না এতে, সে চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো, সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটার চিৎকার বন্ধ করে চোখ খোলার। কিন্তু এই মেয়ে 2 মিনিট চলে গেল, তারপরও বাচালের মতো বিয়ের লাড্ডু খাওয়া নিয়ে বকবক করতে থাকলো। আর তার নীরবে শ্রোতা হয়ে আরস চুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে শ্রবণ করলো। সৌরভ একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা করে চাপড় মারল। কোন পাগলে তাকে বলেছিল এই পাগলকে একা ছাড়তে? মানুষের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে সতর্ক গলায় দাঁতে দাঁত চেপে ধমকে উঠে বলল, চুপ, একদম চুপ, মরিস নেই তুই। আমার মা, মুখটা বন্ধ কর, মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে, চুপ। সৌরভীর গলার স্বর শুনতেই নুসরাত বন্ধ করে রাখা চোখ তরাক করে খুলে ফেলল। আর তখনই চোখাচোখি হলো কালোমণি বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ি আড়ালে ঢেকে থাকা চোখের সাথে। চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ মনে বিড়বিড় করে আওড়ালো। এবারে চোখের পাপড়ি এত বড় বড় কেন? তারপর মনে মনে নাক উপরের দিকে তুলে আওড়ায়। এবারে এরকম তাকিয়ে আছে কেন? নুসরাত উপরের দিক থেকে চোখ সরিয়ে মাথা কাত করে নিচের দিকে নিজের দৃষ্টি ঘুরাতেই 2 ঠোঁটের মধ্যে ফাঁক হয়ে গেল। চোখ বড় বড় করে সেদিকে চোখ রেখে নিজের হাত রুক্ষ পুরুষালী হাতের ভিতর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরস গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল। বিবাহিত? নুসরাতের চোখ অদ্ভুতভাবে সরু হয়ে আসলো। মাথা ঘুরিয়ে আরসের দিকে তাকাতে তাকাতে চোখের দুপাশ কুঁচকে গেল, সাথে মেলি ঠোঁট। আরসের অদ্ভুত কথা শুনে সে এখানে মরে যাচ্ছে, আর এই ব্যাটা কিনা জিজ্ঞাসা করছে তাকে বিবাহিত নাকি অবিবাহিত। বোকা চোখে নুসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আরস আবারও জিজ্ঞাসা করলো, বিবাহিত? নুসরাত দুপাশে মাথা নাড়ালো। নুসরাতকে দুপাশে মাথা নাড়াতে দেখে আরো শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুটা ঢিলে হয়ে আসলো। নুসরাত উল্টো দিকে একবার চেয়ে শক্ত হাতে চেপে ধরলো আরসের পুরুষালী রুক্ষ হাত জোড়া। মিনমিন করে বলল, ভাইয়া বাঁচান, এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব। আরস নুসরাতের কথা শোনার ভঙ্গিতে এড়িয়ে গেল। হাত আর একটু ঢিলে করতে নুসরাত অন্য হাত দিয়ে আরসের হাত চেপে ধরল। নুসরাতের হাতে লম্বা নখগুলো দেবে গেল আরসের হাতের পিঠে। ভয়ে জ্ঞানশূন্য নুসরাতের দিকে অবিচল চোখে চেয়ে আরস বলল, এখান থেকে পড়লে কিছুই হবে না, জাস্ট আপনার 2টো হাড্ডি ভাঙবে, নাথিং এলস। মরে যাবেন না, এই এসে রাখতে পারেন। আরসের গা ছাড়া কথায় নুসরাত ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল ফুসফুস করে। তবুও উপরে নিজেকে স্বাভাবিক রেখে নিজের মুখ ব্যাঙের মতো হাঁ করে নিল। আরসের হাত আরও ঢিলে হয়ে আসতেই নুসরাত ভ্যাচকানো মার্কা হাসি দিয়ে আরসকে মানানোর জন্যে মাখনের মতো নরম কণ্ঠে বলল, ভাই প্লিজ বাঁচিয়ে নিন। আরসের গাম্ভীর্যপূর্ণ স্বর, ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি। এ চোখ সরু করে জানতে চাইল, আপনাকে বাঁচালে আমার কি লাভ? মাহাদি আরসের পিছন থেকে উকি মেরে নুসরাতের দিকে তাকালো, যে নিচে পড়ার ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আরসের দিকে। আরসের হাতের মধ্যে নুসরাতের 3টি আঙ্গুল শক্ত করে ধরে রাখা। যদি এদিক সেদিক হয় তাহলে মেয়ে আজ দুনিয়া থেকে টপকাবে, নয়তো হাত পায়ের হাড় ভেঙে হসপিটালের কমপক্ষে 1 মাসের জন্য ভর্তি হতে হবে। বাচ্চা মেয়ে, বাঁচিয়ে নে দোস্ত, ওর কাছে তোকে দেওয়ার মতো কিচ্ছু নেই। নুসরাত উপর নিচ মাথা দুলালো মাহাদির কথায় সমর্থন করে। আরস কথার উত্তর দিল না। মাহাদির নির্লিপ্ত চোখে নুসরাতের দিকে স্থির করতে নুসরাত মিনতি করে বলে উঠল, আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুলো ভাঙা থেকে রক্ষা পাবে, আর আমি এখান থেকে পড়লে 2টো হাড্ডি ভেঙে যাবে। তখন আমার বিয়ে হবে না, আর আমি বিয়ের লাড্ডুও খেতে পারবো না। আর যদি বিয়েও হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে, যার 1 হাত 1 পা অকেজো। আমার বাচ্চারা একজন হাত পা ভাঙা মা পাবে। তারা সমাজে মুখ দেখাবে কি করে? ভাবতেই তো আমার বুক কেঁপে উঠছে। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার কথা আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমার একটা বাচ্চাকে দিয়ে আমি লেখালেখি করাবো খবরের কাগজে। তখন আপনার নাম সোনালী অক্ষরে তুলবে খবরের কাগজে, আমার না হওয়া বাচ্চা।
আর শিরোনাম থাকবে একজন অবিবাহিত কুমারী কন্যাকে 20 ফুট উঁচু পাহাড় থেকে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবী অন্ধকার হওয়ার হাত থেকে আলোকিত করেছেন একজন কুমার যুবক। আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট ডট ডট। আরশ নির্বিকার চিত্তে জিজ্ঞাসা করলো। ওরা কেন আমার জন্য দোয়া করবে? আর কেনই বা আমার নাম খবরের কাগজে ছাপবে? নুসরাত আরশের আঙ্গুলের ভাঁজে নিজের লম্বালম্বি মেয়েলি আঙ্গুলগুলো আলগোছে ঢুকাতে ঢুকাতে বলে, তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন। আরশ নুসরাতের চতুরতার সাথে তার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের হাত ঢোকানো লক্ষ্য করলো আর চোখে মাহাদি পিছন থেকে বলে উঠল, তোমার চিন্তার বেগ দেখছি বাতাসের বেগের থেকেও বেশি। এত তাড়াতাড়ি কিভাবে এত চিন্তা করতে পারো? নুসরাত আবসিত কণ্ঠে বলে, ভাইয়া এটা আমার নিজস্ব ট্যালেন্ট। সৌরভীর বিস্ময়ে নিজের মুখ দিয়ে শব্দ বের করতে ভুলে গেল। এতক্ষণ পিছনে দাঁড়িয়ে নুসরাতকে ঠোঁটে হাত রেখে বারবার চুপ করার কথা বললেও ও এখন উচ্চ শব্দে নুসরাতকে ধমকে উঠল এবং বলল, আর একটাও কথা না। নুসরাত মুখে জিপার টানার মতো মুখ আটকে নিল। আরশ অবিচল দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থেকে শক্ত হাতে উপরে টেনে তুলতে তুলতে আওড়ায়, বাঁচা। যা স্পষ্ট নুসরাতের কান ভেদ করে গেল। নুসরাত এক আঙ্গুল তুলে কিছু বলার আগে পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উপরে উঠে আসলো। অবাক চোখে আশেপাশে ঘোরাতেই সৌরভীর সাথে চোখাচোখি হলো, যে কটমট করে তার দিকে তাকিয়ে নুসরাতের দিকে এগিয়ে এসে কাকড়া দিয়ে আটকানো চুলগুলো একটানে খুলে দিল। সেকেন্ডের গতিতে তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল পিঠ জুড়ে। সৌরভী নুসরাতের চুলগুলো দুপাশ করে সামনের দিকে নিয়ে এসে বুকে দিতে নিবে তার আগেই আরশ নিজের পরনের টি শার্ট খুলে নুসরাতের গায়ের উপর দিয়ে দিল। নুসরাত নিজের দিকে তাকাতে দেখলো ওড়না নেই তার গায়ে। পেছনে ফিরে উল্টে নিচের দিকে ঝুঁকতে নিবে আরশ থমকে ওঠে। এই মেয়ে, মরার শখ জেগেছে আপনার? তাহলে তখন থেকে বললেন না কেন? ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে। নুসরাত নিষ্পাপ মুখ বানিয়ে মাহাদিয়ার আরশের দিকে চোখ বুলিয়ে মিনমিন করে বলল, আমি কখন বললাম যে আমি মরে যেতে চাই? আমি এখনো বিয়ের লাড্ডুই খাইনি। আগে খেয়ে নিই, তারপর না হয় ধীরে সুস্থে 4-5টা বাচ্চা জন্ম দিয়ে মরবো। মাহাদি অবাক কণ্ঠে জানতে চাইল, 4-5টা কেন? 4-5টা কম মনে হচ্ছে ভাইয়া? তাহলে এক কাজ করব, 11 জন বাচ্চার জন্ম দিব। তারপর এদের দিয়ে একটা ফুটবল টিম গঠন করব, আর আমি আমার জামাই দর্শক হয়ে সেখানে ওদের খেলা দেখব। নুসরাত বিগলিত কণ্ঠে কথা শেষ করতে আরশ উঠে দাঁড়াতে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইল, কথা বানানো ছাড়ার কি জানেন আপনি? আরশ যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল। নুসরাত কিছু গালি দিতে যাবে, নিজের মুখ সামনে নিল। আলগোছে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মুখের পেশি বারবার সংকুচিত প্রসারিত করলো, যাতে মুখ ফসকে কোনো গালিগালাজ বের না হয়। ব্যাটাকে কোনো প্রকার গালাগালি করা যাবে না, কারণ ব্যাটা তাকে হাড় ভাঙার হাত থেকে রক্ষা করেছে। তাই কাউকে নিজের ভিতরের কথা বুঝতে না দিয়ে আবেশিত কণ্ঠে বলল, জি, মানুষকে ভালো পাগল বানাতে জানি। আরশ আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না। শেষবারের মতো নুসরাতের উপর থেকে নিচে নিজের বুদ্ধিদীপ্ত চোখ জোড়া বুলিয়ে নিয়ে অগ্রসর হলো সামনে। মাহাদিও আরশের পিছন পিছন যেতে নিয়ে থেমে গেল। আরশ আবার দাঁড়িয়েছে। হালকা ঘাড় কাত করে আরশ মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞাসা করলো, সত্যি অবিবাহিত? আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না আমি যে অবিবাহিত। এই যে নোজ রিং দেখছেন, এটার জন্য অনেকে মনে করে আমার বিয়ে হয়ে গেছে আর 2টো বাচ্চাও আছে। এখন মানুষকে একটু শখ করে নোজ রিং পরতে পারে না? এসব মানুষজন না, আবার অনেকে বলে তো আমার বয়স হলো 52। তখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি যে আমার বয়স হলো গিয়ে 60 বছর। আমাকে এখনো দেখতে এত যুবতী লাগে, সেটা মানুষ ভুল বয়স গেস করে প্রমাণ করে দেয়। নুসরাত শ্বাস নিয়ে একের পর এক কথা বলতে লাগলো। আরও শার্টের নিচে পড়া ড্রপ শোল্ডার টি শার্টটা একটানে খুলে নুসরাতের মুখের উপর ছুঁড়ে মারল। তখনই নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল। এবার আরও একটু জোরে নুসরাতের উদ্দেশ্যে বলল, বাসাল মেয়ে, এত কথা বললেন কেন? একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে 100 কথার উত্তর দিতে হবে কেন আপনার? নুসরাত নিজের মুখের উপর থেকে টি শার্টটা সরাতে নাকের ভিতর দিয়ে সুরসুর করে বয়ে গেল ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। মুখ বাঁকিয়ে উঠে দাঁড়িয়ে গেলে ধীর পায়ে আরশের দিকে। ততক্ষণে আরশ পুরোপুরি পিছনে ফিরে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি জ্ঞাপন করেছে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে গাম্ভীর্যে ভরা কণ্ঠে বলল, আপনি জানেন কি আপনার নোজ রিংটা দেখতে বিশ্রী? নুসরাত রাগ করলো না, ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হেসে বলল, ধন্যবাদ। আরশ তীক্ষ্ণ চোখে তাকায় বালিকার দিকে, ভ্রুযুগল কুঞ্চিত করে ব্যগ্র কণ্ঠে আওড়ায়, আপনার গলার আওয়াজ আপনার মতোই বিশ্রী। নুসরাত গা দুলিয়ে হাসে। পারলে সে এখানে গড়াগড়ি খেয়ে হাসতো। ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে। ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আরশের দিকে স্থির রেখে বলে, আবারও ধন্যবাদ।
আরসের উজ্জ্বল মুখে এবার কিছুটা বিরক্তি ভর করে। সুদীর্ঘ লম্বা শরীর সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসে। নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেলি চোখে নিজের দৃষ্টি স্থির করে ডিপ গলায় বলে, ইউ আর ফাকিং স্টুপিড গার্ল। আপনি পুরোটাই বিশ্রী। নুসরাত পায়ের পাতায় হালকা ভর দিয়ে উঁচু হয়, নিজের মুখ আরসের আরেকটু সন্নিকটে নিয়ে যায়। ঠোঁট চোখা করে আরসের থুতনিতে সামান্য শ্বাস ফেলে বলে, আপনার এই অপমান আমি সাদরে গ্রহণ করলাম মিস্টার। আবারও এই সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাঙ্কস। সৌরভী আর মাহাদি নীরব দর্শক হয়ে এসব দেখছিল। নুসরাত হাসলো আরুষের গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকিয়ে। একটা কথা জানেন কি ভাইয়া? আরুষ কথা বলল না, ভ্রু বাঁকালো কিঞ্চিত। নুসরাতের কপাল আরুষের নাকের কাছ পর্যন্ত হওয়ার দরুন নুসরাত নিজের মুখ আরুষের বাঁদিকে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আপনি কিন্তু জোস বুঝছেন। আমি আবার ভদ্র মহিলা, তাই আপনার এই অপমানে কিছু মনে করিনি আমি। কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমি আপনার গলার অ্যাডামস অ্যাপলস আর এই গলার কাছে সুন্দর কলার বোন এদিকে নজর দিয়েছি। নুসরাত নিজের কণ্ঠ আরো নিচে নামিয়ে নিয়ে আরুষের কানের কাছে বলে, আর এই যে কণ্ঠনালীর কাছে তিল, এই দিকে সব থেকে বেশি নজর দিয়েছি। আরুষ হাসলো, গ্রীবা নিচের দিকে নামিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমার উচিত হয়নি আপনার মতো একটা বেয়াদব মহিলাকে বাঁচানো। ছেলেদের দিকে খারাপ নজরে তাকানোর লজ্জা করে না? নুসরাত ঠোঁট উল্টে নিষ্পাপ নির্মল মুখ বানিয়ে দুপাশে মাথা না ভঙ্গিতে দোলাতে দোলাতে বলে, জি না ভাইয়া, আমার একটুও লজ্জা লাগে না। মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকায়, আমিও তার একজন। মানুষ তো কিছু বলে না, নিজের মনে চেপে রেখে দেয়। আমি শুধু বলে দিই এই আর কি ডিফারেন্স আমাদের মধ্যে, তাই না? বেয়াদব মেয়ে। আরশ কথাটা শেষ করে রাগী চোখ নুসরাতের মুখে বুলিয়ে দ্রুত কদমে চলে গেল। মাহাদি আরশকে চলে যেতে দেখে আরশের পেছনে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞাসা করলো, তুমি কি বলে আমার বন্ধুকে রাগিয়ে দিয়েছো মেয়ে? তুমি মেয়ে বড় উইটকেল তো। নুসরাত হাসলো, হৃদয় ভোলানো হাসি। নুসরাতের হাসির মানে খুঁজে না পেয়ে আরশের পেছনে পেছনে দৌড়ে চলে গেল মাহাদি। সৌরভী নুসরাতের মতো হাসির রহস্য কি উদ্ঘাটন করতে পারল না। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে নিজেও দ্রুত পায়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরল, নুসরাতকে ওখানে ফেলে রেখেই। গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালটা একটু বেশি শীতল। সূর্য তার নিষ্পৃহ রশ্মি দিয়ে দ্যুতি ছড়াচ্ছে পৃথিবীর বুকে। ভেজা মাটি সোদা গন্ধ নাসারন্ধ্রের ভিতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার একপাশে ঝিমিয়ে পড়ে আছে কিছু গাছের ডাল, যা গতকাল রাতের বাতাসের তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুপাশে চারটে কুকুর অলস ভঙ্গিতে শুয়ে ঝিমিয়ে পড়া চোখে ইশরাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়া আসার শব্দ শুনলে বুঝে নেওয়া চোখ খুলে দেখছে রাস্তায় চলাচলকৃত মানুষ, সাথে মৃদুস্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইশরাত আলগোছে কুকুরগুলোর পাশ কাটিয়ে গেল, যেতে যেতে হাতে থাকা বিস্কিটের প্যাকেট থেকে 4 টুকরো ছুঁড়ে দিল বিস্কিট কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে যখন হেঁটে যাচ্ছিল সামনের দিকে, একটা কুচকুচে কালো রঙের কুকুর ভো করে ইশরাতের পাশ কেটে চলে গেল। আকস্মিক কুকুরকে দেখে ইশরাত ভয়ে তাড়াহুড়ো করে বাঁ পাশে সরে যেতে ধাক্কা লাগলো শক্তপোক্ত পুরুষালী বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করে ধাক্কা লাগা একটু জোরে আঘাত লাগলো নাক ও কপালে। ইশরাত বিরক্তি ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বোলালো। নাকে হাত বোলাতে বোলাতে উপরে চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দৃপ্তি সুঠাম দেহে জাইনের এক চোখে পড়ায় এক চোখ দেখতে কিছুটা বাদামি দেখাচ্ছে এবং অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাইন শরীরের কাছে ইশরাতের শরীর একটু ছোট বলে মনে হলো। ইশরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার, চোখ উপরে তুলে হাঁটায় তো ধাক্কা লাগলো বেচারার সাথে। তাই কথা না বাড়িয়ে এক হাতের তালু দিয়ে নাকে মেসেজ করে ধীরে সুস্থে সরে আসতে নিবে চুলে শক্ত টান অনুভব হলো। আবারও সরে আসার চেষ্টা করতে এবার একটু বেশি ব্যথা পেল। চোখ মুখ খিচে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ নীল বর্ণ ধারণ করেছে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে সে। ততক্ষণে চোখে জমা হয়েছে একগুচ্ছ পানি, অতিরিক্ত ব্যথা পাওয়ার দরুন। ইশরাত চোখ তুলে আবারও উপরে তাকায়, চোখাচোখি হয় জাইনের সাথে। জাইন তখনও ইশরাতের দিক থেকে চোখ সরায় না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। দূরে এক বাসার দোতলার বারান্দা থেকে গিটারের শব্দ ভেসে আসছে, তার সাথে ম্যানলি কোল্ড গলায় দুটো গানের লাইন ভেসে আসলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাতটি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ইশরাত ঠোঁটে ঠোঁট টিপে জাইনের বোতাম থেকে নিজের চুলগুলো আলগোছে ছাড়িয়ে আনানোর চেষ্টা করে। তখনই জাইনের গম্ভীর গলায় বলা কথাগুলো শুনে বোতাম থেকে চুল ছাড়ানো হাত থেমে গেল। জাইন বলছে, দেখা শেষ আমাকে?
ইশরাত জাইনের কথার মানে বুঝলো না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মনি উপরে তুলে সূর্যের রশ্মি ইশরাতের চোখের দিকে সরাসরি পতিত হয়। বাদামি বর্ণের চোখ দুটো আলোর উপস্থিতিতে জ্বলজ্বল করে ওঠে। মাথার দুপাশ নাড়িয়ে ভ্রু কুঞ্চিত করে জানতে চায় মানে কি। জাইন ইশরাতের কথার উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইশরাতের হাত সরিয়ে নেয় নরম ভঙ্গিতে। ইশরাতের কাছে মনে হলো এই ব্যাটা তাকে এমনভাবে স্পর্শ করছে যাতে তার হাতে একটু জোর প্রয়োগ করে সরালে সে ব্যথা পাবে। অবাক চোখে হাঁ করে যখন সে জাইনের দিকে তাকায়, জাইন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইশরাতের চুল ছাড়াতে ব্যস্ত। অনেকক্ষণ কাটার পর যখন ইশরাত দেখলো এখনও জাইন চুল ছাড়াচ্ছে, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইল বোতাম থেকে। চুল টান দেওয়ার আগে জাইন মৃদু ধমক দিল। গম্ভীর গলায় ইশরাতকে জিজ্ঞাসা করলো। কম বয়সে টাকলা হওয়ার শখ জেগেছে ইশরাত আপনার? ইশরাত চোখ সরু করে নেয়, দাঁত খিচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা আমার শখ জেগলে? জাইন নিজের গ্রীবা বাঁকিয়ে ইশরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে বলে ওঠে। সব সমস্যা তো আমারই। ইশরাত ভ্রু বাঁকালো, সামান্য উপরের দিকে তুলে জিজ্ঞাসা করলো, কেন? আপনার কেন সমস্যা হবে? জাইন ইশরাতের চুল শার্টের বোতাম থেকে আলগোছে ছড়িয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙ্গুল দিয়ে ইশরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইশরাত। ইশরাত জাইনের দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, উল্টো ফিরে হাঁটা ধরল। ফিরোজা কালার ওড়না বা হাতের মাথায় টেনে তুলে চোখ নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে চলে গেল জাইনের দৃষ্টি সীমানার বাহিরে। জাইন পিছনে দাঁড়িয়ে শুধু দেখলো চুপচাপ ইশরাতের হেঁটে যাওয়া। হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছনে গুজা খুবই সূক্ষ্ম চোখে অবলোকন করলো, যা জাইনের সামনে থেকে ইশরাতের অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত চলল। ইশরাত চলে যাওয়ার পরও একই পথে চেয়ে রইল। জাইন বিড়বিড় করে আওড়ালো, আপনার প্রতিটা অনুভূত টানটা আসলে ম্যাজিক্যাল। 1,47,570 বর্গমাইলের এই মানচিত্রে 375 কোটি 10,07,000 রমণীদের আবার কেবলমাত্র আপনার জন্য মনের টান অনুভব হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? জাইনের ঠোঁটের পাশ ঘেঁষে বয়ে যায় ক্ষীণ হাসির রেশ। বিড়বিড় করে বলে উঠে নিজেকে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধা ঘন্টা যাবৎ বেতের সোফার উপর উঠে লম্ফ ঝাঁপ দিচ্ছেন, কিন্তু এত লাফঝাপ দেওয়ার পরও আজ তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে যখন নেমে আসলেন সোফার উপর থেকে, তখন চোখ পড়ল সৈয়দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সুফিয়া খাতুনকে, যিনি কোনো প্রকার পলক না ফেলে কর্মর দৃষ্টি দিয়েছেন নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদার বুঝে উঠতে পারলেন না সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে, তাই এই ভদ্রমহিলার দৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজের বাসার ভেতর। গুনে গুনে 30 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইডিং দরজার ছোট একটা অংশ দিয়ে বাহিরের অবস্থা অবলোকন করতে চাইল। তার আগে সুফি খাতুনের সাথে চোখাচোখি হলো নিজাম শিকদারের। এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেলেন ভিতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেরছা চোখে চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্তন্যাস্ত করে ছাড়বেন এই নিজাম শিকদারে। তিনি কিছু বুঝেন না মনে হচ্ছে, আর সবই বুঝে এই সুফি খাতুন। আজ যদি সে এই রঙ্গলীলার অন্তিম করে না ছাড়ে, তাহলে নিজের নাম পাল্টে দিবে সে। সুফি খাতুন ধীর মনোবল নিয়ে এগিয়ে গেলেন নাসির মঞ্জিলের দিকে। কলিং বেলে চাপ দিতেই মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার নিজের ভাবনা পাল্টে সৈয়দ বাড়ির দিকে ফিরে যেতে চাইলেন। তার আগে মাথায় আসলো, আরে এই বেয়াদব মেয়ে তো এখন ব্রাহ্মণবাড়িয়া না ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে, তাহলে আজ আর এই বেয়াদবটার মুখ লাগতে হবে না। আর নাজমিন আর নাসিরকেও ভালো করে কানপট্টি দিয়ে দেওয়া যাবে। ওই বেয়াদব বাড়িতে থাকলেই তাকে ক্যামেরা দেখেই গেট খুলতো না। আজ আরাম করে বসে নাসিরের সাথে আলোচনা করা যাবে। সুফি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেন গত 2-3 দিনের কথা। যখন তিনি বারান্দার রাস্তা ছাদে এমনকি রুমে দাঁড়িয়েছিলেন, তখন দেখেছেন নিজাম শিকদারের সাথে ইশরাত হাহা করে হেসে কথা বলছে। তিনি জানেন কি সুফি খাতুন শিওর ওই বেটা নিজাম আর নাসিরের বড় মেয়ের মধ্যে একটা গভীর প্রণয় লীলা সম্পর্ক চলছে। নাহলে সকাল বিকাল রাত ওই বেটা নিজামকে দেখে ইশরাত একটা দাঁত বের করে কেন হাসবে? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্কে শেষ পরিণতি বের করে পেছন ছাড়বেন এই সুফি খাতুন। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেল চাপ প্রয়োগ করলেন। তখনই গেট খুলে গেল না। এর কিয়ৎকাল সময় অতিবাহিত হওয়ার পর ঠুস করে শব্দ হয়ে গেটের লক খুলে গেল। সুফি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার আগে সন্তর্পণে চৌড়া চোখে চেয়ে নিলেন শিকদার বাড়ির দিকে। আর তিনি যা ভেবেছেন তা একদম মিলে গেল। নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এদিকেই তাকিয়ে আছেন। সুফি খাতুন নিজেকে বাহবা দিলেন, নিজ মনে নিজের গুণগান করলেন। বাহ সুফি বাহ, তোর বুদ্ধির জবাব নেই। যা ভেবেছিলি
তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নাসির সাহেব। চোখে নিজের লাল খয়েরি কালার মিশেলে ছোট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চয়েসের কাগজপত্রগুলোই। পাশে হিসাবের খাতা রাখা, সচরাচর হিসাব নিকাশের কাজ ইশরাত করে। আজ ইশরাত বাইরে থাকায় নাসির সাহেবকে বসতে হয়েছে হিসাবের খাতা নিয়ে। কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে নাসির সাহেব ডাক ছুড়ে দিলেন নাজদিন বেগমের দিকে। নাজমিন বেগমের প্রতি উত্তর তৎক্ষণাৎ ভেসে আসলো জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী গলায় বললেন, 1 কাপ চা দাও তো নাজমিন। নাজমিন বেগম কিচেনে কাজ করতে করতে তাড়াহুড়ো গলায় বললেন, দিচ্ছি, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করে নেই। নাজমিন বেগমের কথা শেষ হতে বাড়িতে আবারও শুনশান নীরবতা নেমে আসলো। কাগজপত্র অলস ভঙ্গিতে সেন্টার টেবিলে রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন নাজমিন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাতে কল দিয়ে বলল আরো 2 দিন থাকবে নাকি। এখনো তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজমিন বেগম কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। বাড়িটা মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ইশরাত তো প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলে না। যদি ইচ্ছে হয় তার সাথে হঠাৎ হঠাৎ দু একটা কথা বলে, গল্প করে, কিন্তু নুসরাত মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়ে বকবক করতে করতে দিন কাটে এই মেয়েটার। যখন থেকে ব্রাহ্মণ বাড়িয়ে গিয়েছে বাড়িটা এক প্রকার মৃত বাড়ির মতো হয়ে পড়ে আছে। সোফার উপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলেন নাসির সাহেব। 12:40। কল লিস্টে ঢুকতেই সবার আগে চোখে পড়ল নুসরাতের নাম্বার। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে আম্মু লেখা নাম্বারে কল দিলেন। 2-3 বার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে ইশরাতের নরম গলার স্বর ভেসে আসলো। হ্যালো আব্বু। ইশরাত নিজের কথা শেষ করার আগে নাসির সাহেব নিজের কথা ঢুকিয়ে দিলেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইশরাতের নিকট, কখন বাড়িতে আসবি? তোমাকে নিতে আসবো। ফোনের ওপাশ থেকে ইশরাতের মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে বলল, জি না আব্বু, আমি প্রায় চলে এসেছি, আপনাকে আসতে হবে না। নাসির সাহেব ও বলে ফোন রেখে দিলেন। হাতের ফোন রাখার আগে ওয়ালপেপারের দিকে তাকিয়ে ঠোঁট ফেটে উঠল ঈষৎ হাসি। ওয়ালপেপারে লেগে আছে নুসরাত আর ইশরাতের হাসি হাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির উপর হাত বুলিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমার আব্বা, আমার আম্মা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগে কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতেই ক্যামেরার মধ্যে দেখলেন সুফি খাতুন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ইচ্ছে করলো না গেট খুলে দেওয়া। তারপরও না চাইতে অনীহা নিয়ে সোফা থেকে উঠে গিয়ে গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হন্তদন্ত পায়ে এসে ড্রয়িং রুমে ভিতরে প্রবেশ করলেন সুফি খাতুন। নাজমিন বেগম কিচেন থেকে উকি দিতে চোখে ভাসল ভদ্রমহিলার অবয়ব। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজ এক নিমিষে খিচে গেল নাজমিন বেগমের। এই মহিলা আবারও নির্ঘাত কোনো অর্ধ বয়স্ক নয়তো বৃদ্ধ লোকের বিয়ে সম্বন্ধ নিয়ে হাজির হয়েছেন ইশরাতের জন্য নাসির সাহেবের কাছে। এটা নাজমিন বেগম হলফ করে বলতে পারেন। দাঁতে দাঁত চেপে নিজের কাজ করতে লাগলেন। হাত পা এখানে হলেও নাজমিন বেগমের কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে। কান খাড়া করে রাখলেন সুফিয়া খাতুনের কথা শোনার জন্য। কোনো কথা তো কানে আসলো না। উল্টো নাসির সাহেব আরেকটা আবদার জুড়ে দিলেন, ফুপির জন্য পকোড়া, সিংড়া, সমোচা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজমিন। আর পারলে সাথে 2 কাপ চা দাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।